এরা হাতের ইশারায় আকাশ আর আবিরকে দেখিয়ে দেয়। ওদের দেখাই বলে ওরা দুজনে তো অনেক লজ্জায় পড়ে যায়। এদিকে এতে করে আদির বন্ধুরা আর ইরার বান্ধবীরা ভালোই মজা নিচ্ছে। ঠিক আছে, তাহলে চেক করে দেখুন। ওরা দুজনেই হাত উপরে তুলে তখন আদি ওদের চেক করতে থাকে, কিন্তু আশ্চর্যের ঘটনা হলো আদি কোনো কিছুই পায়নি, আর পাবে কি করে? ওরা তো আগেই সরিয়ে রেখেছে, কেননা ওরা দুজনেই আগে থেকে সবটা বুঝতে পেরে তার জায়গা মতো রেখে দিয়েছে। সরি আকাশ। আরে সরি কেন? বাকিদের কি চেক করা হবে নাকি ওদের যেতে দিবি? ইরা ওনাদের কি চেক করব? ওনারা সম্মানিত ব্যক্তি, ওনাদের সার্চ করে আর কি করব? আচ্ছা, আপনাদের তাহলে কষ্ট দিলাম। সবাই এবার পার্টি এনজয় করেন। দাঁড়ান আপনারা সবাই। সবাই কেন দাঁড়াবে? নেকলেস হারিয়েছে বলে আমাদের দুজনকে সার্চ করা হলো, আর বাকিদের করা হবে না, এটা তো মানতে পারা যায় না। তাছাড়া এরকমটা হলে তো আমাদের ডাইরেক্ট চোর বলা হয়েছে। তোদের তো সেরকমই লাগে। ইরা, এসব কি হচ্ছে? আসলে মা, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ওদের দুজনকে যখন চেক করা হয়েছে তখন বাকিদেরও চেক করো। ঠিক আছে আন্টি। এরপর একে একে সবাইকে চেক করা শেষ, কিন্তু কারো কাছে কিছু পাওয়া যায়নি। তখনই আকাশ বলল, সবাইকে তো চেক করা হয়েছে, কিন্তু ইরাকে তো চেক করা হয়নি। মানে কি? আমাকে কি চোর বলে মনে হয়? হতেও পারে, নেকলেসটা তোমার ব্যাগে আছে। তোমার মাথা ঠিক আছে? আমি কেন আমার মায়ের নেকলেস চুরি করব? সেটা তো তোমার ব্যাগের ভিতর দেখলে বোঝা যাবে। ঠিক আছে, চেক করো। এদিকে ইরা ব্যাগ চেক করে নেকলেস পায়। তখন সবাই তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আদি তো আরো বেশি অবাক হয়, কেননা নেকলেস তো আকাশের পকেটে থাকার কথা, কিন্তু সেটা ইরার ব্যাগে থাকায় বাকিরা বেশি অবাক হয়। ইরা, এটা তুই চুরি করেছিস? বিশ্বাস করো আম্মু, এটা আমার ব্যাগে কি করে এলো সেটা আমি জানি না। তোর ব্যাগে কি করে এলো সেটাও কি এখন আমাকে বলে দিতে হবে? আমি বলছি আন্টি, কি করে এলো? সে কখন থেকে দেখতেছি তোমাকে ওরা চোর প্রমাণ করতে চাইছে। আসলে ব্যাপারটা কি বলো তো? তাহলে শুনুন আপনারা সবাই। একে একে বাকিরা কাছে আসে। ওনারা আসার পর আকাশ বলা শুরু করে, আন্টি, আমার নাম আকাশ। বাবা ছোটোখাটো কাজ করে, তা দিয়ে আর আমি কিছু টিউশনি করাই, তা দিয়ে চলে যায় আমাদের। তাছাড়া ইরা আর আদির বন্ধুরা মিলে সে কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটির এখন পর্যন্ত অনেকভাবে আমাকে অপমান করার মতো পরিস্থিতি খুঁজে বের করে। আজকেও সেমভাবে আমাদের এখানে ডেকে এনে সবার সামনে অপমান করতে চেয়েছিল, কিন্তু তা পারিনি। তারপর কি হয়েছে বলো? এই যে আপনার ব্যাগ থেকে ইরা নেকলেসটা বের করে আমার পকেটে এনে রাখে আমার সাথে কথা বলার বাহানা দিয়ে। এরপর আবিরকে আমি নজর রাখতে বলি, আর আবির আমাকে জানায়। এরপর আমি কোনো না কোনোভাবে সেটা আবার ইরার ব্যাগে রেখে দিই। কিভাবে রাখি সেটা না হয় সিক্রেট থাকুক। তারপর ইরা আপনার কাছে নেকলেস চায়, আর আপনি ব্যাগে চেক করে তা না পেয়ে জানান। এরপরের ঘটনা তো আপনারা সবাই দেখলেন। সবটা ঘটনা শুনে ইরার আম্মু ইরার কাছে যায় আর ইরার মুখে দুটো থাপ্পড় দেয়। সি ইরা, সি, আমার ভাবতেও অবাক লাগে তুই আমার মেয়ে হয়ে এরকম একটা জঘন্য রকমের কাজ করি। কথাটা বলে ইরার আম্মু চলে যেতে চাইলে ইরার আব্বু ওনাকে নিয়ে চলে যায়। ওনারা যাওয়ার পরে ইরা আর আদি এতটা অপমান হয় যা বলার বাহিরে। এইদিকে ইরা অনেক অপমান হয়ে চলে যায় ওখান থেকে। এদিকে আদি সবার সামনে আকাশকে কিছু বলতেও পারছে না, সেজন্য ওখান থেকে আকাশ চলে আসে। এদিকে 2 দিন পরে ভার্সিটির ভিতরে। স্যার, আসবো কি? আসো। তা এত লেট করে আসো কেন? তোমরা জানো না এটা গুরুত্বপূর্ণ ক্লাস? এরকমটা আর হবে না। তোমাদের যে কারণে ডাকছি, 2 মাস পর তোমাদের পরীক্ষা। ওই পরীক্ষা যারা পাস করবে তারা কেউ কোনো বিভাগ নিয়ে পড়বে তা ঠিক করতে পারবে। যেমন, একটু বুঝিয়ে বলবেন? ওই পরীক্ষায় পাস করার পর তোমাদের 2টা চয়েস দেওয়া হবে। প্রথম জজ আর দ্বিতীয় হলো অ্যাডভোকেট। তারপর তোমরা আবার আলাদা হয়ে যাবে। এরপর তোমাদের বাকি সব কিছুই আলাদা হবে। বুঝতে পেরেছি স্যার। তবে একটা কথা, ওই পরীক্ষা যারা পাস করবে তারাই এই সুযোগ পাবে, আর যারা পাস করবে না তারা আবার 1 বছর পিছিয়ে থাকবে। বুঝতে পেরেছি। এইদিকে ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে যায়। ওখানে এসে কে কি হতে চায় তা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। একে একে ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তখনই আদি বলে, আচ্ছা ইরা, তুই কি হতে চাস? আমি তো অ্যাডভোকেট হব। আর আমি জজ। জি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, সেজন্য তুইও আমার সাথে অ্যাডভোকেট হবি, বুঝলি?
তা আদি, তুই কিতে চান্স? তোরা যদি অ্যাডভোকেট হতে চাস তাহলে আমি আর অন্যদিকে কেন যাব? কেন? তুই আকাশের মতো জজ নিয়ে পড়াশোনা কর। কি? আকাশ জজ নিয়ে পড়বে? আমি তো তাই শুনলাম। তুই কি করে জানলি? আমি তো আবিরের কাছ থেকে জানতে পেরেছি। বুঝি না আমি তানু, তুই কেন ওদের মতো ছোট লোকদের সাথে কথা বলিস? দেখ, ওরা ছোট লোক হলেও অনেক ভালো ওরা। তাছাড়া আকাশ যে অনেক ব্রিলিয়ান্ট, সেটা কি তুই ভুলে গেছিস? তুই কি ভুলে গিয়েছিস ও আমাদের পার্টিতে যেভাবে অপমান করেছে? অপমান করার জন্য তো তোরাই সব ব্যবস্থা করলি। সেটাই তো। ওই রাতে যদি আকাশের কাছে একবারের জন্য হলো নেকলেসটা পেতাম তাহলে ওই রাতে ওকে বুঝিয়ে দিতাম অপমান কাকে বলে। কিন্তু এরা, ওটা তোর ব্যাগে আসলো কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না, কি করে ওটা আমার ব্যাগেই এলো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের সামনে পরীক্ষা করার জন্য তৈরি হতে হবে। ওই পরীক্ষায় ফেল করলে তো আমাদের আবারও একটা বছর পিছিয়ে থাকতে হবে। সেটাই। কিন্তু ওই আকাশকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। এইভাবে ছাড়তে ছাড়তে একদিন দেখবি তুই নিজেই ওর বুকে এসে পড়বি। তুই কি আমাকে সস্তা মনে করেছিস নাকি? একদিন তাই দেখবি। আমার কথাটা তুই মিলিয়ে নিস। এখন আমি বাসায় যাই। এমনিতেই ওই রাতের ঘটনা নিয়ে মা আমার সাথে রেগে আছে, সেজন্য বেশি টেনশন হচ্ছে। এদিকে দিন যেতে থাকে। ইরা আর আদিত্য আকাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক বড় একটা প্ল্যান করে নেয়। যে প্ল্যান সাকসেস হওয়া মানে আকাশের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেই প্ল্যানটা হচ্ছে, না থাক, আপনাদের আরও পরে জানাবো। এত বড় একটা প্ল্যান এত কম সময়ে বলে দিলে কি হবে? তুই কি শিওর এটাই কাজ করবে? 100% কাজ করবে। তোরা শুধু আমার কথায় হ্যাঁ অথবা না বলবি, তাহলেই হয়ে যাবে। সেটা তো বলবই, তুই শুধু আমাদের ইশারা করবি, বাকিটা আমরা বুঝে নেব। ঠিক আছে, তাই হবে। এদিকে পরীক্ষা ঘনিয়ে আসে। অন্যদিকে আকাশ আরও ভালো করে পড়াশোনা করতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আম্মু, আমার স্বপ্ন পূরণের ধাপে চলে এসেছি, কিন্তু ওখানে পরীক্ষা দিতে হলে আমাকে কিছু ডলার জমা দিতে হবে ভার্সিটিতে। কত ডলার? এই তো $300। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এই ডলার ভার্সিটিতে জমা করে দিতে পারবো। কিন্তু 1 মাস আমি সংসারে তেমন একটা ডলার দিতে পারবো না। সেজন্য আব্বুকে বলিও সবটা করে নেওয়ার জন্য। তোর আব্বু নিজেই তো ঠিক মতন কাজ করে নিতে পারে না। সমস্যা নেই, একটা কিছু করা যাবে। এখন আমি তাহলে যাই ভার্সিটিতে আর ওখানে জমা করে দেই। এদিকে ভার্সিটিতে এসে দেখে ইরা আর আদি বসে আছে। ওদের সাথে তানু আর বাকিরা বসে আছে। আকাশকে দেখে, কিরে, তুই কি ডলার জোগাড় করতে পেরেছিস নাকি তোর স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে? আমার স্বপ্ন আমি এভাবে শেষ হতে দিব না। হো, তাই নাকি? তা এতগুলো ডলার তুই ম্যানেজ করবি কি করে? যদি একটা কাজ করে দিতে পারিস তাহলে কিন্তু তোকে আমি ভালোভাবে ডলারগুলো দিয়ে দেব। বললাম না, তোমাদের কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আর ইরা, যে ডলারের গরম তুমি দেখাচ্ছ আর ক্ষমতার বরে দেখাচ্ছ, একদিন এই ক্ষমতা তুমি হারাবে। আর সেদিন মাথা নিচু করে তুমি আমাকে সালাম দিবে। কথাটা তুমি মাথায় রেখো। আকাশের কথা শুনে তানু ছাড়া বাকি সবাই হাসতে থাকে। কেননা এরকমটা কখনো যে হবে না তা ওরা খুব ভালো করেই জানে। এদিকে কয়েকদিন পরে ওদের পরীক্ষা চলে আসে। সেজন্য কিছু পরামর্শের জন্য স্যারের কাছে যায়। স্যার, আসবো কি? হ্যাঁ আসো, হঠাৎ কোনো প্রয়োজন? হ্যাঁ স্যার, বুঝতেই তো পারছেন ওই দিন নিয়ে একটু বেশিই স্বপ্ন। তাছাড়া ওই পরীক্ষা নিয়ে টেনশন আর চিন্তায় আছি। কি নিয়ে? আকাশ এরপর বাকিটা বলে। সবটা শোনার পর, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি না হয় বাকিটা সামলে নেব। তাছাড়া ওই দিন আমি থাকবো তোমার রুমে, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। ধন্যবাদ স্যার। এদিকে পরীক্ষা চলে আসে। সকালবেলায় আকাশ ওর বাবা মায়ের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে। এদিকে আকাশ যে স্যারের সাথে কথা বলেছিল ওই স্যারের পরিবর্তে অন্য স্যার আসে। এদিকে পরীক্ষা প্রায় 2 ঘন্টা শেষ। তখন স্যার একটা জিনিস ঠিকই খেয়াল করে, তাই আকাশের সামনে এসে ওকে দাঁড় করায়। এই ছেলে দাঁড়াও। স্যার আমাকে বলছেন? তোমাকে বলেছি। তোমার পাশে এই কাগজের টুকরোটা কিসের? স্যার আমি তো জানি না। জানে না মানে? তোমার পাশে এই কাগজের টুকরো পড়ে আছে আর তুমি কি না বলতেছো, জানো না? সত্যি বলছি স্যার। তুমি এখনই এই ভার্সিটি থেকে বেরিয়ে যাবে। প্লিজ স্যার, এমনটা করবেন না। তুমি যাবে নাকি আমি তোমাকে পুলিশে দিয়ে দিব?
কিন্তু স্যার আমার খাতা। তোমার খাতা আমি ক্যান্সেল করে দিব। আর তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তোমাকে পুলিশে দিব।